দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ টকশোতে। আজ আমরা কথা বলবো শিক্ষাঙ্গন ও রাজনীতিতে অস্থিরতা এই বিষয় নিয়ে। আমার সঙ্গে তিনজন আলোচক উপস্থিত হয়েছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের বাম দিকে রয়েছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরে আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে আছেন আবদুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমানুল্লাহ আমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ছাত্রদল বিভিন্ন কারণেই আলোচনায়, সমালোচনায়ও। ছাত্রদল আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সাম্যর হত্যার বিচার এখনও যেহেতু পায়নি, সেই জায়গা থেকে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ চেয়েছে। অন্যদিকে বিএনপির ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল 4টি বৃহত্তর বিভাগে সেমিনার ও সমাবেশ করেছে, যেখানে প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পেরেছি। আমি প্রথম, যদিও আমাদের বিষয় শিক্ষাঙ্গন ও রাজনীতিতে অস্থিরতা, কিন্তু আমরা একটা পজিটিভ বিষয় দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে আপনারা 4টা বৃহত্তর বিভাগে, যদিও আপনাদের 10টা বিভাগ, এটাকে আপনার সমন্বয় করে করেছেন, সেইখানে জনগণের কি ধরনের সাড়া আপনারা পেয়েছেন এবং সেমিনারগুলোতে আপনাদের মূল আলোচনার বিষয়গুলো কি ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্ত টেলিভিশনে যারা দেখছেন সবাইকে, সহ আলোচক যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি যে প্রসঙ্গটি বললেন যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের নামে যে বিএনপি যে সমাবেশটি করলো, মূলত আমাদের 3টি প্রধান অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি দেখবেন যে পুরো দেশকে 4টি ভাগে ভাগ করে সেই প্রোগ্রামটি হয়েছিল এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণদের এক স্বতঃস্ফূর্ত সমর্থন, এক বাঁধভাঙ্গা উল্লাস ছিল সেই প্রোগ্রামগুলিতে। বাংলাদেশের যে মোট জনসংখ্যার দেখবেন 4 ভাগের 1 ভাগে হচ্ছে তরুণ। আপনার প্রায় 4,74,00,000 তরুণ রয়েছে বাংলাদেশে এবং এই তরুণদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা। সেই বেকার সমস্যার সমাধান এবং তরুণদেরকে রাজনৈতিক, বাংলাদেশের তরুণরা এমনিতেই রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু যে গত 3টি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের তরুণরা, যে 15 থেকে 29 বছরের মধ্যে যে তরুণরা রয়েছে, তাদেরকে সেই অধিকতর সচেতন করা এবং বিভিন্ন বিষয় স্পেসিফিকভাবে স্বাস্থ্য, চিকিৎসা, চাকরির ক্ষেত্রগুলি, এগুলি স্পেসিফিকভাবে আলোচনার বিষয়বস্তু তৈরি করে তারপরে যে সেমিনারগুলি হয়েছে, সেখানে দেখবেন যে সংগঠন হিসাবে আমাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে কেউ বক্তব্য রাখেনি। এমনকি সেখানে বিএনপির যে সমালোচক রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ এটি যে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম এবং এটা যে উত্তম একটি গণতান্ত্রিক ব্যবস্থা যে আপনি সবার কথা শুনবেন। এবং ওই সমস্ত সেমিনারগুলিতে আমাদের সামনে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আমাদের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছে, সেখান থেকে শেখার জন্য আমরা চেষ্টা করেছি এবং সেটি লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের কর্মপন্থা আমরা ঠিক করার চেষ্টা করেছি। সুতরাং একটি বাংলাদেশের রাজনীতিতে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সেমিনার এবং সমাবেশ একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে পরিগণিত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আমরা দেখলাম যে ঢাকায় যে আপনাদের যে আয়োজন ছিল, সেখানে আপনাদের নেতা তারেক রহমান শেষ করেছেন যে বক্তব্য দিয়ে, যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা তো খুবই, এটাই তো হওয়া উচিত। আমরা আপনার দল হিসাবে আমরা ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী। অর্থাৎ মানে বাংলাদেশের স্বার্থে আমাদের একটু পিছনে যেতে হয়। আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম থেকে শুরু করে বেগম খালেদা জিয়া যখন আপনি ফরাক্কার ইস্যুতে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ করেছে, মামলা করেছে, সে কিন্তু জানতো যে রাজনৈতিকভাবে সে কতটা ক্ষতিগ্রস্ত হবে, তার জীবনের উপর দিয়ে কি যেতে হবে। সুতরাং সেই কষ্টকে জেনেও কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থে কিন্তু উনি আপোষ করেন না। অর্থাৎ আমরা যে বাংলাদেশপন্থী সেটা বরাবরই আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাবেন এবং যে স্ট্যান্ড আমাদের ছিল এবং আছে এবং থাকবে ইনশাল্লাহ, সেটা বাংলাদেশপন্থী হিসেবেই আমরা আমাদের রাজনীতির স্টাইলটা দেখাচ্ছি। আর আজকের যে বিষয়টি, ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করলো সাম্যর বিচার নিয়ে। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাই যে সাম্যর হত্যার পরে আসামিরা তো গ্রেপ্তার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে তাদের একটা বিবৃতিও দিয়েছে, তারপরেও কেন আপনারা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছেন? দেখুন, এইটা তো একটু সময় নিয়ে বলতে হবে। 13 তারিখে সাম্য হত্যাকাণ্ডটা ঘটলো, 13 তারিখ না, হ্যাঁ 13ই মে। এর 13 দিন পরে ডিএমপি একটি মিডিয়া কনফারেন্স করেছে। 13 দিন পরে
এবং এইখানে যে সিসিটিভি ফুটেজ ছিল যে সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময়, সেই ফুটেজগুলি কোথাও সংগ্রহ করে আমাদের সামনে অথবা জাতির সামনে অথবা যেই সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু দেখানো হয় না প্রকৃত খুনি কারা। সুতরাং যাদেরকে ধরেছে তারা আদৌ সাম্য হত্যার সাথে জড়িত কিনা, না সোহরাওয়ার্দীর টোকা, এটা কিন্তু আমরা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সেটা প্রকাশ করা হয়নি। পাশাপাশি যেই বক্তব্য ডিএমপি কমিশনার দিয়েছেন সেটি যে একটি মানে ধূম্রজাল ছিল, সেটি স্পষ্ট ছিল না, অস্পষ্ট ছিল এবং বিভ্রান্তিকর ছিল। সেটায় যে কোন আসামি মূল আসামি ছিল, কে ছুরিকাঘাত করেছে সেটা ওখানে বর্ণনা করা হয়। মেডিকেল রিপোর্টে যে কথা বলা হয়েছে তার সাথে তাদের বক্তব্যের প্রচণ্ড রকম অমিল রয়েছে। এই কারণে আমরা মনে করছি যে এই ঘটনাটি শুধুমাত্র একটা দায়সারা বক্তব্য, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে ঠিক একই রকম ডিএমপিও দেখেছে। কারণ আমরা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর ওনার ডিএমপিকে বলেছে যে এতদিন হয়ে গেল আপনারা যদি একটা মিডিয়া স্টেটমেন্ট না দেন তাহলে তো শিক্ষার্থীরা আমাদেরকে ভুল বুঝবে। অর্থাৎ এটা যে একটা দায়সারা উপস্থাপনা করা হয়েছে সেটা খুবই স্পষ্ট। সুতরাং আমরা এই কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বলেছে যে এইটার যারা প্রকৃত আসামি, এই সিসিটিভি ফুটেজগুলি কোথায় গেল, এইটা তো একটা সিসিটিভি তো অচল না, সেইটি শনাক্ত করে তারপর আমাদের সামনে উপস্থাপন করতে হবে, জাতির সামনে উপস্থাপন করতে হবে আসলে এই ঘটনার সাথে কারা জড়িত। তারপর যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে তো আর আমরা ওই বিচারটা চাবো, কিন্তু বিশ্বাসযোগ্য কোনো উপাত্ত তথ্য ওনারা কিন্তু এখন পর্যন্ত উপস্থাপন করতে পারে না। ধন্যবাদ আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রদল। একটু যেতে চাই মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। রাশেদ, আমাদের যে বিষয় শিক্ষাঙ্গন ও রাজনীতিতে অস্থিরতা, দেখেন এই জুলাইয়ের আন্দোলনের পর আপনার কি মনে হয় যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির ছাত্রের যে সংগঠনগুলো তাদের মধ্যে যে ধরনের বিশ্বাস, যে ধরনের ভ্রাতৃত্ববোধ থাকার কথা ছিল সেই জায়গাগুলোতে প্রচণ্ড রকম ঘাটতি রয়েছে এবং শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্ব এক দলকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে? ধন্যবাদ। আমরা 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি করেছি। এরপরে জাতীয় রাজনীতিতে একজন সাবেক ছাত্র নেতৃত্বদানকারী হিসেবে ছাত্র আন্দোলনের কিছু বিষয়ে কথা বলি। আমন ভাই তার নিজের চিন্তা এবং তার সাংগঠনিক অবস্থান থেকে কথা বলেছেন। বাট আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিক্ষাঙ্গনে এ ধরনের অস্থিরতা এটি কাম্য নয়। বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে ধরনের বাকযুদ্ধ এটিও কাম্য নয়, এবং দেখবেন এই দ্বন্দ্ব থেকে একসময় কিন্তু সংঘর্ষ শুরু হবে, যেটি বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে দ্বন্দ্ব থেকে সংঘাত, যুদ্ধ বা রক্তারক্তি, এগুলো আমরা এই মুহূর্তে এই ধরনের অভ্যুত্থানের পরে জনগণ কিন্তু এই ধরনের রাজনীতি প্রত্যাশা করে না। সেই জায়গা থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি করা, মিথ্যাচার করা, বিষেধগার করা এবং একই সাথে এই যে নিজেদের ভিতরে সংঘর্ষে লিপ্ত হওয়া, এটা বন্ধ করতে হবে। এখনকার রাজনীতি হবে অত্যন্ত ছাত্র বান্ধব রাজনীতি এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি। এর বাইরে গিয়ে রাজনীতি করার কারোর সুযোগ নাই। সাময়িক হয়তো নিজের কাছে ভালো লাগতে পারে, কিন্তু এখন আর ক্যাডার ভিত্তিক রাজনীতি করার কোনো সুযোগ নেই। আই থিঙ্ক এই পরিবর্তনের রাজনীতি ছাত্র দলকে করতে হবে, এই পরিবর্তনের রাজনীতি ছাত্র শিবিরকে করতে হবে, ছাত্র অধিকারকে করতে হবে, ছাত্র ইউনিয়নকে করতে হবে। তবে এতটুকু আমার কাছে মনে হচ্ছে যে আগে যে অস্থিরতা ছিল, যেমন ছাত্রলীগের সময় তো কেউ ক্যাম্পাসে যেতে পারে নাই, এখন অন্তত সবগুলো ছাত্র সংগঠন যাচ্ছে একসাথে। কেউ মধুতে প্রতিবাদ করছে, কেউ রাজুতে করছে, কেউ অন্য জায়গায় করছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। এই গণতান্ত্রিক চর্চাটা ভালো, কিন্তু যদি আমাদের ভিতরে এই ধরনের কাদা ছোড়াছড়ি, বিশেষ করে আপনার ফেসবুকে লেখালেখি, এই লেখালেখিকে কেন্দ্র করে, মিথ্যাচারকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে ক্যাম্পাসে সংঘর্ষ, পরবর্তীতে ক্যাম্পাসে দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে বিষেধগার, এগুলো হচ্ছে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যেমন প্রত্যেকটা ছাত্র সংগঠনকে যথেষ্ট সতর্ক হতে হবে, ঠিক একইভাবে বক্তব্য দানেও সতর্ক হতে হবে। আপনি যখন আমার বিরুদ্ধে বলবেন, আমি আপনার বিরুদ্ধে বলবো, শিক্ষার্থীরা তো এগুলো ভালোভাবে নিচ্ছে না, এটা বুঝতে হবে। সুতরাং পরিবর্তনের সাথে আমাদের অবশ্যই মানিয়ে নিতে হবে। মানে সাবেক ছাত্র প্রতিনিধি বলেন বা ছাত্র আন্দোলনের নেতা বলেন, সেই জায়গা থেকে আমি এতটুকু পরামর্শ সবার প্রতি রাখতে চাই যে সহনশীলতার রাজনীতি, ধৈর্যশীলতার রাজনীতি। ক্যাম্পাসগুলোতে যখন অস্থিরতা শুরু হয়, সেই অস্থিরতা কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকে না। দেখেন এই যে পরিবর্তন, আমরা অনেকে বলি যে ছাত্র নেতারা কেন জাতীয় রাজনীতিতে কথা বলবে। আরে ভাই, ছাত্র নেতাদের নেতৃত্বেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন,
সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, 18 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন এটা তো একদম ছাত্রদের 52 নেতৃত্বে থেকে শুরু হয়েছে। করে আজ পর্যন্ত সুতরাং যতগুলো আন্দোলন ছাত্ররাই নেতৃত্ব দিয়ে। এক্স্যাক্টলি। সুতরাং ওই যে একটা বক্তব্য রয়েছে না যে ছাত্র নেতা শুধু ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবে, ক্লাস নিয়ে, ক্যাম্পাস নিয়ে না। একজন ছাত্র নেতাকে যেমনিভাবে ক্যাম্পাসের রাজনীতি, একই সাথে জাতীয় রাজনীতি সম্পর্কে তাকে জানতে হবে, বুঝতে হবে যে দেশ কোথায় যাচ্ছে। আমরা যদি জাতীয় রাজনীতি নিয়ে কথা বলা শুরু করি, এটা একটা সময় গিয়ে মানে বিস্ফোরণ শুরু হবে। সেটা কিন্তু হয়েছে। আমরা 18 সাল থেকে শুরু করেছি, 24 সালে এসে কিন্তু বিস্ফোরণ ঘটেছে। এবং এই যে আমরা আস্তে আস্তে, আমরা শুরুতে কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের নিয়ে কথা বলা, আস্তে আস্তে জাতীয় রাজনীতি ইন করা, বা ওই শিক্ষার্থী থাকা অবস্থায়, ছাত্র নেতৃত্ব দানকারী থাকা অবস্থায় যখন জাতীয় রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেছি, হাসিনাকে যখন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে যখন স্বৈরাচার বলেছি, তখন থেকে আমাদের উপর হত্যা চেষ্টা হয়েছে। অর্থাৎ ছাত্র নেতৃবৃন্দকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনার হাতে শুধুমাত্র ক্যাম্পাসের দায়িত্ব না, পুরো দেশের দায়িত্ব কিন্তু ছাত্র নেতৃত্বের হাতে। সুতরাং আপনাদের কতটুকু দায়িত্বশীল হতে হবে। আপনি কিন্তু ওই যে আপনি ক্যাম্পাস থেকে পরবর্তীতে জাতীয় সংসদে যাবেন, সুতরাং আপনাকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। ধন্যবাদ রাশাদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনার কাছে আবারও ফিরবো, একটু যেতে চাই আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ইনকিলাব মঞ্চ। জাবের, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইনকিলাব মঞ্চের প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই আন্দোলনের পর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, যে এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করা যাবে না। কিন্তু এটা তো আমার মনে হয় না যে এটা বন্ধ করা গেছে, কারণ আমরা দেখেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই সব ছাত্র সংগঠনগুলোই ক্রিয়াশীল, হয়তো তারা নামে নাই। এখন শিক্ষাঙ্গনে যে অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, এটা জাতীয় পর্যায়ে তো প্রভাব পড়ছে। আসলে কোন কোন পয়েন্টগুলো আপনি মনে করছেন যে কারণে ক্যাম্পাসগুলোতে এই অস্থিরতা তৈরি হচ্ছে? আপনার কি এরকম সুনির্দিষ্ট কোনো কারণ আছে? আচ্ছা, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করি। প্রথমত আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধের একটা আর কি আলাপ অতীতেও এসেছে এবং বর্তমানেও আসছে। 20টা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করাও হয়েছে। তো এটাকে আসলে আমার জায়গা থেকে বা একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে যদি আমি দেখতে চাই, তাহলে এর পিছনে তো আসলে বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরেন, অতীত কথা বাদ দিই, আজকের যদি সারা দিনের যেই ঘটনাগুলো ঘটেছে আপনি যদি সেইগুলোকেও চিন্তা করেন, তাহলেও আসলে কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে যে আসলে ছাত্র রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে আমরা কথা বলতে গেলে সবসময় আসলে বিএনপি, ছাত্রদল এগুলো চলে আসে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে তো সবথেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, এবং তার সবথেকে বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল। সুতরাং সেক্ষেত্রে ছাত্রদলের কথা আসবে, এটাই খুব স্বাভাবিক। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস 47 থেকে এখন পর্যন্ত যেই ধারাবাহিকতা এসেছে, এটা আসলে ছাত্রদের সরাসরি অংশগ্রহণ ছাড়া এর একটাও কোনোভাবেই বাস্তবায়িত হয় নাই। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি আসলে চাইবো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার এবং ক্যাম্পাসগুলোতেও রাজনীতি করার দরকার আছে, কিন্তু সেটা হতে হবে সহাবস্থানমূলক। মানে হচ্ছে আপনার এই মুহূর্তে সবথেকে পেশি শক্তির পাওয়ার বেশি, আপনি সেটা থেকে যে রাজনীতি করবেন, আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে সেই জিনিসটাকে বিলোপ করেই তো আমরা সামনের দিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। যেহেতু আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সহাবস্থানমূলক রাজনীতি সেটা নিশ্চিত করতে হবে। আর বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যেহেতু এই মুহূর্তে সবথেকে বড় ছাত্র সংগঠন রাজনৈতিক, সুতরাং তাকেই এই দায়িত্বটা নিতে হবে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই হামলাগুলো হচ্ছে বা নিয়ন্ত্রণের যে জায়গাটা, আমার কাছে মনে হয় যে ছাত্রদল, যেমন আপনি ধরেন যেই রংপুর পুলিশ লাইন্সে যেই হামলার ঘটনা ঘটেছে বা চট্টগ্রাম ইসলামিয়া কলেজ, এমনকি ছাত্রদল ছাত্রলীগকে নিয়েও চট্টগ্রাম কমার্স কলেজে হামলার মতো ঘটনা ঘটেছে আজকে। না, কিন্তু সবগুলো দায় কি এককভাবে শুধুমাত্র ছাত্রদলের উপরেই মানে বর্তায়? দেখবেন যে চট্টগ্রাম কমার্স কলেজে যেই হামলার ঘটনা ঘটেছে, আমানুল্লাহ, আমি আপনাকে ওনার যে কথা, এটার প্রেক্ষিতে আমি কথা বলার আপনাকে সুযোগ দিব না। এরপরে ভাই যেহেতু বলছে, তো সেক্ষেত্রে বলি যে নুরু, যার বিরুদ্ধে বিএনপি পোস্টার লাগিয়েছিল যে তার বিচার চায়, কিন্তু আজকে দেখা গিয়েছে যে ওইখানে যে হামলার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সেও আর কি এটার সাথে যুক্ত ছিল। না, আমি যে হামলার কোনো ঘটনাই ঘটে নাই।
হামলার কোনো ঘটনা কমার্স কলেজ ঘটে না, আমি কি বলতে পারি? না, আপনি আপনি এই বিষয়ে বলবেন। আমি এই আব্দুল্লাহ জাবেরকে এই বিষয়ে বলতে চাই যে ধরেন আপনি ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন, এটা আমরা সবাই জানি, কিন্তু ছাত্রদলকে কি এককভাবে দায় দেওয়ার সুযোগ আছে কিনা? ছাত্রদলকে ক্যাম্পাসে তো এককভাবে কোনোভাবেই দায় দেওয়ার রাশেদ খানরা রাজনীতি করেন, আপনারা রাজনীতি করেন। আমার যে জায়গাটা ধরেন ইনকিলাব মঞ্চ, আপনারাও কি আপনাদের নীতি বিরুদ্ধ কোনো কথা হলে সেটাকে খুব মানে সুন্দরভাবে নিতে পারেন, নাকি আপনারাও সেখানে মানে সেটাকে প্রোটেস্ট করার চেষ্টা করেন, বা আপনারাও তখন এই মজলুম থেকে জালিম হয়ে যান কিনা? এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে আর কি আপনার, আমরা আমাদের জায়গা থেকে আসলে এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করি কি না। আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে অবশ্যই মত পার্থক্য আমাদের মধ্যে থাকবে, প্রত্যেকের যে মতের মিল থাকবে ব্যাপারটা তো এমন না, কিন্তু সেই জায়গাতে আমাদেরকে এইটাকে তো যুক্তি খণ্ডনের মাধ্যমে আমার কাছে উপস্থাপন করতে হবে। যেমন ভাই বলেছেন যে ওখানে হামলার মতো ঘটনা ঘটে না, কিন্তু আমি এখানে দেখছি যে পত্রিকার ক্লিপগুলোতে সেই কথা উল্লেখ রয়েছে। তো আমি মূলত ছাত্রদলকে ভাইয়ের কথা এই প্রথমেই আমি যেই জিনিসটা আর কি বলে শুরু করেছি, সেটা হচ্ছে যেহেতু কথা প্রসঙ্গে আপনার যেহেতু বাংলাদেশে বড় ছাত্র সংগঠন ছাত্রদল, সুতরাং সেক্ষেত্রে তার আপনি বলেছেন বিভিন্ন জায়গায় হামলা করেছে ছাত্রদল, শব্দ চয়নটা আপনি না আমি তো সেটা তো অবশ্যই আমি স্বীকার করেছি যে হ্যাঁ এটা আমি বলেছি, এবং এটা নিয়ে বিভিন্ন ক্লিপ আমার কাছে এখন এই মুহূর্তে আছে সোশ্যাল মিডিয়াতে বা নিউজে অনেকগুলো আসছে, আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন। হ্যাঁ, এটা নিয়ে আপনি নিশ্চয়ই বলবেন। তো আমার যে জায়গাটা সেটা এখন ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে ছাত্র রাজনীতির দরকার আছে কিনা, বা বিভিন্ন জায়গায় যে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এই ব্যাপারে আমার মতামত কি। আমাকে যদি বলতে হয় সেটা হচ্ছে প্রথমত আপনার ইনকিলাব মঞ্চ, আমরা যাত্রা শুরু করেছি 13ই অগাস্ট। আমরা শেখ হাসিনার বিচারের দাবিতেই মূলত আমাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং আমরা যখনই কার্যক্রম শুরু করেছি আমরা একটা কথা বলেই আমাদের কার্যক্রম শুরু করেছি, সেটা হচ্ছে আমরা 5ই আগস্ট একটা অভ্যুত্থান অনুপ্রাণিত একটা সংগঠন, যার প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একজন অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা। নারীদের উপরে যে হামলার মতো যে ঘটনাগুলো ঘটছে, এগুলোতেও তো আমরা অবশ্যই নিন্দা জানাই, কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের কাছে আসলে নারীর সংজ্ঞান যেই জিনিসটা, সেটাতে একটু ভিন্নতার আলাপ রয়েছে। যেমন হচ্ছে তাদের কাছে সম্ভবত সব নারী এক নয়। যেমন হচ্ছে চট্টগ্রামে যেই ঘটনাটা দেখেছি, সেক্ষেত্রে সকলের প্রতিবাদ আমরা দেখেছি যে চট্টগ্রামে ওই যে লাথি দেওয়ার মতো যেই ঘটনাটা ঘটেছে, তো ছাত্রদের পক্ষ থেকে সেটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে, প্রতিরোধ করা হয়েছে, এবং হচ্ছে রাজু ভাস্কর্য সহ বিভিন্ন জায়গায় এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তো এটা তো ছাত্রদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি ছাত্রদের আরও নৈতিক দায়িত্ব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যেই আসলে হামলাগুলো নারীদের প্রতি করা হয়, সেগুলোর তো আসলে তাদেরকে প্রতিবাদ করতে হবে। তো আমাদের মূল জায়গা যেইটা, সেটা হচ্ছে আমরা একটা কথাই সবসময় বলতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, তার ছাত্র সংগঠন যারা আছে, প্রত্যেককেই আসলে মূলত ইনসাফের রাজনীতিটা করতে হবে, এবং 5ই আগস্ট পরবর্তী আমরা সেই জিনিসটাকেই প্রত্যাশা করি, এবং আমরা চাই যাতে বাংলাদেশে ছাত্র রাজনীতি সেই 52, 71, 47-এর যেই উজ্জ্বল একটা দৃষ্টান্ত তারা স্থাপন করেছিল, এবং সামনের দিনেও তারা সেই জায়গাটাকে আসলে সবগুলো ক্যাম্পাসে, বেশ কয়েকটা ক্যাম্পাসে সহিংসতার আমরা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পেরেছি। ওই কথাটাই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উনি করছিলেন, আপনি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন, যদি বলেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে রকমের ছাত্র রাজনীতির একটি গৌরবময় অতীত রয়েছে, ছাত্র রাজনীতির বিশাল অর্জন রয়েছে বাংলাদেশে, ঠিক সেরকমের বাংলাদেশের ছাত্র রাজনীতির দু একটি কলঙ্কিত বিষয় রয়েছে। যেমন এখানে থাকলে ভালো হতো যে ইসলামী ছাত্র শিবির, আপনি পৃথিবীর কোনো দেশে ছাত্র রাজনীতির এই স্টাইল আপনি কোথাও দেখবেন না, যে একটা সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনে পুশ ইন করা থাকে, যে সে ছাত্রলীগ করবে, অন্য সংগঠনে যাবে। আবার দেখা গেছে যে ছাত্রলীগে যেরকম কিছু নেতাকর্মীদের দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ করেছিল, সেটা ওই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে হামলা হতো, পরে আবার ছাত্রলীগাররা সেটাকে ন্যারেটিভ দিত, সাদ্দাম ইনানরা বা যারা নেতৃত্ব ছিল। তো আজকে ওই 5ই আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরে এরকমের দেখবে যে বিভিন্ন মব স্টার তৈরি করে তারা, এই নামে টামে ইনসাফ বে ইনসাফ এইরকম বহুত নামে, কিন্তু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন আর শিবির করে। ঠিক আছে, তো এই যে একটা ছাত্র রাজনীতির ভিতরে ভেজাল ঢুকানো, এই যে একটা মুনাফিকি, এই কালচার পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমি ছাত্রদল করেছি, বুক ফুলে ছাত্রদল করেছি, হাসিনারে ফ্যাসিস্ট বলেছি ওই সময়, এখনও বলি হাসিনার ফ্যাসিস্ট। কিন্তু এই যে একটা স্টাইল, যে যদি আজকে হাসিনা টিকে যেত, এদের অধিকার অনেকেই ছাত্রলীগের নেতা থাকতো, কিন্তু এখন এরা অনেক বড় বড় বিপ্লবী। যাক, সেই বিপ্লবীদেরকে মানুষ চিনে। উনি যেটা বললেন যে জাবের ভাই, যে অনেক জায়গায় হামলা হয়েছে বাংলাদেশে, আজকের
আজকে যে ভর্তি পরীক্ষা অনেক জায়গায় হামলা শব্দটার মধ্যে কিছুই হয় না। কমার্স কলেজে সেখানে একটা ডেস্ক ছিল শিবিরের, তো শিবিরের ডেস্ক বলাই তো এখানে অবৈধ, কারণ ওইখানে যাতে ছাত্র রাজনীতি না চলে সেজন্য শিবির প্রোগ্রাম করেছে। ওইটা হলো ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস শিবিরের ভাষায়, তাহলে সেখানে আবার শিবিরের নেতারা আসলো কোত্থেকে? আচ্ছা, তারা বসছে, 2টা ফোন হারায় গেছে তাদের হেল্পডেস্ক থেকে। সেই ফোন যার হারাইছে সেই ছেলে গেছে আমাদের রায়হানের কাছে, কমার্স কলেজের ছাত্রদল আহ্বায়ক, সে আইসা জিজ্ঞেস করছে যে ফোন গেল কেমনে। সেখানে একটা বাক্য মানে কথার কাটাকাটি হয় না, সেটা একটা ধাক্কাধাক্কি হয়েছে। এখানে হামলা প্রতিহিংসা এরকম কিছু হয় না। শুনেন ভাই, 15.5 বছরে আমরা এত নিপীড়নের শিকার হইলাম, তো সবচেয়ে ক্ষোভ তো ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের থাকার কথা। কই, আমরা তো বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এত বড় ছাত্র সংগঠন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কারণে, ছাত্র দলের কারণে বাংলাদেশের কোন ক্যাম্পাসটা 1 ঘন্টার জন্য বন্ধ ছিল? তো ধৈর্য, সহিষ্ণুতা, এই যে পজিটিভ পলিটিক্স, এগুলো আমরা দেখাচ্ছি তো ভাই। এরপর যদি বিশ্বাস না করেন কিভাবে করা হবে আই ডোন্ট নো, আমি জানি না। তো সুতরাং সাদাকে সাদা বলতে হবে। কিন্তু এই যে যারা, এই যে আর নাম কি, এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম সংগঠনের হামলায়, যখন বাম সংগঠনের প্রোগ্রামে যখন শিবির হামলা করলো, সেই সময় এই সুশীলদেরকে দেখি নাই যে তারা এটার প্রতিবাদ করতেছে। সেই সময় টেলিভিশন টক চ্যানেলগুলিকেও আমাদেরকে ডাকতে দেখি নাই। কুয়েটে একটা ঘটনা ঘটছে, সেটা সূচনা করেছিল কারা? সেই ঘটনায় ছাত্রদলের নেতাদেরকে ডেকে, মানে আহারে দেশে কি হয়ে গেল, মানে টেলিভিশন চ্যানেলগুলি সেই ফ্যাসিবাদী স্টাইলে। কই, আজকে তো দেখলাম না যে নারী শিক্ষার্থীদেরকে মারা হলো, তারপরে প্রতিবাদ করার অধিকার তো সবাই আছে। সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছিল, তো বাম সংগঠন, কারণ আমিও প্রতিবাদ করতে পারি, যে কেউ করতে পারি, সেজন্য হামলা করতে হবে। এই সময় তো চেতনা কেউ জাগতে দেখলাম না। এই যে আওয়ামী লীগের মধ্যে থেকে, ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্রলীগের আচরণ রপ্ত করে আজকে যেগুলি করা হইতেছে, এটা একটা ফ্যাসিবাদের আলটিমেট স্টাইল। সুতরাং এই যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে সবার কথা বলতে হবে, আর নাহলে এদের মাধ্যমে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসিত হচ্ছে। কারণ এরা ছাত্রলীগের সাথে ছিল, আবার যাদের সাথে থেকে এরা সেফে ছিল তাদেরকে এখন আবার নিরাপদে রাখার জন্য চেষ্টা করতেছে। তাদের সেফ এক্সিটের ব্যবস্থা তারা করতেছে। সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ধরা, তাদেরকে পুলিশ সুপর্দ করে একমাত্র বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন করতেছে। কই, শিবিরের কাউকে তো দেখলাম না, ছাত্রলীগের কাউকে ধরে থানায় দিছে, কাউকে দেখি নাই। কই, এত বড় বড় মবেস্টার ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ায় কিছু হইলেই মিছিল নেমে যায়, কাউকে তো দেখলাম না ছাত্রলীগকে ধরে তারপরে পুলিশে দিছে। এই দায়িত্ব তো আমরাই পালন করতেছি। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই সোচ্চার। এই সমস্ত ইনসাফের বয়ান দিলে হবে না, তো মাঠে ইনসাফ দেখতে চাই। মাঠে ছাত্রলীগ ধরতে হবে, আওয়ামী লীগ ধরতে হবে, কোন কোন জায়গায় ফ্যাসিবাদের লোকজন আছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু টক শোতে এই যে একটা লোকজন নাই, কিছু নাই, একটা নিউজ হয়ে যাচ্ছে। এই ঘটনা তো নিউজ হওয়ার মতো ঘটনাই না। ভাই তো অনেক সময় তর্কাতর্ক হইতে পারে। আজকে যে উনি মুখস্থভাবে বললো যে সারা দেশে হামলা হচ্ছে, কোথায় হামলা হচ্ছে? এগুলি পরিস্থিতি ঘোলাটে করার এই সমস্ত বক্তব্য থেকে আমাদেরকে বেরো আসতে। ইনসাফ তো আপনার কথায় প্রতিষ্ঠিত হবে যে আপনি কিসের ইনসাফ করেন। রাশেদ খান, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। আমানুল্লাহ আমান যে বিষয়টাতে কনসার্ন করলেন, আমরা কি তাহলে এক এক দলের সাথে এক এক রকম আচরণ করছি? ছাত্রদল কাজ করলে আমরা একভাবে রেসপন্স করছি, ছাত্র শিবির হলে আরেক ধরনের রেসপন্স করছি, গণ অধিকার হলে, তার মানে কি আমরা জুলাই পরবর্তী আবার সেই আদারিংয়ের জায়গায় চলে যাচ্ছি, যেটা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে? এবং দেখেন, জাতীয় রাজনীতিতে এখন যে বিষয়টা নিয়ে সংস্কার এবং নির্বাচন, এই দুইটা ইস্যুতে সবাই খুব কনসার্ন। গণ অধিকার পরিষদের কনসার্নটা একটু জানতে চাই যে আপনারা কি সংস্কার এবং নির্বাচনের জায়গাটাতে কিভাবে দেখছেন, এবং আপনারা ছাত্রদলের কর্মকাণ্ডকে বা বিএনপির কর্মকাণ্ডকে কিভাবে সংজ্ঞায়িত করছেন? দেখেন, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, তারা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলে, কাজ করে, জাতীয় বিষয়ে কথা বলে। আমাদের বলা আছে যে একজন ছাত্র তিনি একই সাথে দেশ নিয়ে ভাববেন, ক্যাম্পাস নিয়ে ভাববেন, তারা সে আলোকে কথা বলে। আমি জাতীয় রাজনীতির বিষয়ে যেটি বলি, ছাত্র সংগঠনগুলো তাদের বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমান ভাই যেটি তার ছাত্র সংগঠনের বক্তব্য তিনি এখানে দিয়েছেন। তো জাতীয় রাজনীতিতেও কিন্তু সংকট, ক্যাম্পাসে যেমন সংকট লক্ষ্য করছেন, ঠিক একইভাবে জাতীয় রাজনীতিতে সংকট আছে। অর্থাৎ এই সরকার পরিকল্পিতভাবে আমাদের যে ঐক্য সংহতি ছিল সেটাকে বিনষ্ট করেছে। এটা সরকার একটা প্ল্যান, মাস্টার প্ল্যান। এই সরকার একজন মাস্টার মাইন্ড আছে না, সেই মাস্টার মাইন্ডের মাস্টার প্ল্যান হলো জাতীয় ঐক্য সংহতি ভেঙে ফেলতে হবে। এবং এর প্রেক্ষিতে তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি নৈরাজ্য এবং অনৈক্য সৃষ্টি করেছেন, যেটা জাতীয় রাজনীতি আমরা দেখতেছি, যেটা ছাত্র রাজনীতিও দেখতেছি। আমরা যারা একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, কে কোন পরিচয়ে লড়াই করেছি, আমরা সবাই কিন্তু একটাই পরিচয়, ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সেই শক্তির ভিতরে আজকে বিভাজন, এটাই সরকার করেছে, সরকারের মাস্টার প্ল্যানের অংশ। সবাই না, সরকারের একটি অংশ, উপদেষ্টাদের কতিপয় ব্যক্তি নিজস্ব স্বার্থের জন্য এই কাজটি করেছে, যে কারণে আজকে
কথায় আছে না, কাকের মাংস কাকে খায় না, কিন্তু আজকে আমরা ভাইয়ের মাংস ভাই খাচ্ছি। আজকে স্বাধীনতার 53-54 বছরে এসেও যদি আমাদের একে অপরের বিরুদ্ধে বলতে হয়, গণ অভ্যুত্থানের 10 মাসের মাথায় এসেও যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে অনৈক্য নৈরাজ্য সৃষ্টি হয়, সেই দায়ভারটা কার? সরকারের। সরকারের দায়িত্ব ছিল একটি সংস্কারের রোডম্যাপ দেওয়া, সরকারের দায়িত্ব ছিল একটি আপনার বিচারের রোডম্যাপ দেওয়া, কোনো কিছু করে নাই। আর নির্বাচনের কথা তো আমরা বলতেই পারতেছি না, এমন একটি অবস্থা তারা তৈরি করেছে যে নির্বাচন নিয়ে যে কথা বলতেছে সেই ভারতের এজেন্ট, নির্বাচন নিয়ে যে কথা বলেছে সেই ফ্যাসিবাদের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট। আরে ভাই, এই বাংলাদেশে নির্বাচন কে চায় না? আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ চায় যে আমরা নির্বাচন নিয়ে কামড়াকামড়ি করি, নির্বাচন নিয়ে আমাদের ভিতরে সংঘর্ষ তৈরি হোক। এরপরে আওয়ামী লীগ কী করবে? আমাদের দুই পক্ষের মধ্যে, আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই যে সংঘর্ষ হবে, আওয়ামী লীগ একটি পক্ষের মধ্যে ঢুকবে এবং আওয়ামী লীগ সেই পক্ষের মধ্যে ঢুকে তারা হানাহানি করবে, রক্তারক্তি করবে। আওয়ামী লীগ এই সুযোগের অপেক্ষায় রয়েছে। আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ মিছিল করতেছে না, আওয়ামী লীগ হয়তো ঝটিকা মিছিল করতেছে, এর পিছনে কারণ আছে। আওয়ামী লীগ ঘাপটি মেরে রয়েছে, তাদের শক্তি এখনো পর্যন্ত তারা রিজার্ভ রেখেছে। তারা ওই অপেক্ষায় যে নির্বাচন আসবে, নির্বাচন নিয়ে আলোচনা শুরু হবে, সংঘর্ষ শুরু হবে, তারা একটি পক্ষের মধ্যে ঢুকে তারা গুলি চালাবে, হত্যা করবে। এবং সেই আওয়ামী লীগ কিন্তু নির্বাচন চায় না, আওয়ামী লীগ চায় মারামারি, কামড়াকামড়ি। এবং এই সরকার কিন্তু আওয়ামী লীগের ফাঁদেই পা দিচ্ছে, তারাও নির্বাচন চায় না। নির্বাচন যারা চাচ্ছে তাদেরকে যা বানাই দেওয়া হচ্ছে যে এরা ভারতের এজেন্ট। ভারত কি নির্বাচন চায়? ভারত কি বাংলাদেশে স্থিতিশীলতা চায়? আমার তো মনে হয় না যে ভারত বাংলাদেশে কোনোভাবেই স্থিতিশীল পরিবেশ বিরাজ করুক এটি চায়। তারা চায় নৈরাজ্য, তারা চায় আমাদের ভিতরে কামড়াকামড়ি, মারামারি। ভারত মুখে যাই বলুক না কেন, তারা বলছে যে আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন চাই। আমি তো জানি যে ভারত বাংলাদেশে নির্বাচন চায় না, আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন চায় না। বরং আমি মনে করি যারা এই নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছে এরা ভারতের এজেন্ট, এরা আওয়ামী লীগের এজেন্ট। এরা পরিকল্পিতভাবে এই ধরনের বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। গণহত্যার বিচারের আগে ইলেকশন চায় না। হাসিনাকে ফিরিয়ে কেন আনতেছ না? কে নিষেধ করেছে? গণহত্যার বিচার যদি করতা তাহলে শেখ পরিবারের প্রত্যেককে ধরতা। ওরা পালিয়েছে, শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করেছে। শেখ পরিবারের লোকজন কি বাংলাদেশে নাই? তাহলে কিসের গণহত্যার বিচার করবেন? 3.5 মাস ওবায়দুল কাদের বাংলাদেশে নিরাপদে ছিল, ধরেন নাই কেন? এরপরে আপনার 9 মাসের মাথায় এসে আব্দুল হামিদ পালিয়ে যায়, দেশ ছেড়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিল? যদি আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত না করতে পারি, দোষীদের বিচার করতে না পারি, তাহলে আমি পদত্যাগ করব। আলোচনা আছে এখন? আলোচনা নাই তো। এইভাবেই জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি যেটি বলতে চাই, দেখেন এই মুহূর্তে আসলে এই যে ক্রাইসিস দেখছেন না ক্যাম্পাসে দেখতেছেন, জাতীয় রাজনীতিতে দেখতেছেন, এর একমাত্র কারণ হলো যে নির্বাচনের জন্য যে রোডম্যাপ সেটা তৈরি করা হচ্ছে না, বিচারের জন্য, সংস্কারের জন্য যে রোডম্যাপ সেটা দেওয়া হচ্ছে না। সরকার যদি এই মুহূর্তে সংস্কার, বিচার, নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেয়, দলগুলো কি করবে? দলগুলো কিন্তু একই সাথে যেমনিভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে এবং সেখান থেকে কিন্তু গণহত্যার বিচারের দাবি করবে। সংস্কার কে চায় না? সাংবাদিক হিসেবে আপনি সংস্কার চান না? আপনার এই গণমাধ্যমের চান না? সে ছাত্র দলের নেতা হিসেবে কি ছাত্র রাজনীতির সংস্কার চায় না? সেই ইনকলাব মঞ্চের নেতা হিসেবে আপনি সংস্কার চায় না? আপনি জিজ্ঞেস করেন তো, এই মুহূর্তে বলা হচ্ছে যে অমক দল সংস্কার চায় না, তমক দল সংস্কার চায় না, এইগুলো বলে লাগালাগি শুরু দেওয়া করিয়ে, মানে আমাদের ভিতরে লাগালাগি করানো হচ্ছে। প্রধান উপদেষ্টা তিনি কেন বিদেশে গিয়ে বলবেন যে বাংলাদেশে একটি দল শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চাই? এরপরে সমকালে আপনার আজকে সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে 10টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন চাই ডিসেম্বরে। 10টি, মানে আওয়ামী লীগের মধ্যে তো নিবন্ধিত দল তো 20-30টি ছিল, এর বাদে যতগুলো নিবন্ধিত দল তার মধ্যে 10টি দল ডিসেম্বরে ইলেকশন চাই এবং বাকি অধিকাংশ দল তারা রমজানের আগে ইলেকশন চায়। 2-1টি দল যারা আসলে ইলেকশন, ওই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, সংস্কারের আগে ইলেকশন হবে না, 2-1টি দল। তার মধ্যে নিবন্ধনই নাই, এনসিপি নিবন্ধন পায় না। সেটা পরের কথা, নিবন্ধন হয়তো তারা পাবে, তাদেরকে আমি কোনোভাবেই ছোট করছি না। কিন্তু কথা হলো যে বাংলাদেশে নির্বাচনকে দূরে রেখে আর কি পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আপনি দেশকে গণতান্ত্রিক পথে নিতে পারবেন, যে পদ্ধতির মাধ্যমে আপনি সংস্কার করতে পারবেন, যে পদ্ধতির মাধ্যমে আপনি গণহত্যার বিচার করতে পারবেন? না, কোনোভাবেই পারবেন না। এই সরকার যদি গণহত্যার বিচার করত, যদি দেখতাম যে শেখ পরিবারকে ধরতেছে, আওয়ামী লীগের হাইকমান্ডকে ধরতেছে, 300 ডামি এমপিকে ধরতেছে, আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করতেছে, তাহলে এই সরকারকে আমরাও সেই শুরুর মতন বলতাম যে সরকারের সময় দেওয়া উচিত। বলেছি না? আমাদের সভাপতি নুরুল হক নুরু বলেছে, আমরা বলেছি। কিন্তু এখন কেন বলছি? 10 মাসে যখন তারা ব্যর্থ হচ্ছে তখন আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, সেপ্টেম্বরের মধ্যে তফসিল দিতে হবে। এর আগে তো বলি না, এখন কেন বলতেছি? কারণ সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ
তারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, তারা সাবের মান্নানদের জামিন করিয়েছে, তারা আব্দুল হামিদকে দেশ ছাড়তে তারা সহযোগিতা করেছে। তো যখন সরকারের উপদেষ্টারা এই কাজটা করতেছে, এমনকি তারা আওয়ামী লীগের ডামি এমপিদের পাহারা দিচ্ছে, এই ঘটনাও ঘটেছে যে আওয়ামী লীগের ডামি এমপিদের লুটেরা মাফিয়াদের সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, উপদেষ্টাদের স্বামী, এই সংবাদ এসেছে না ইনক্লাবে? এসেছে তো, একজন উপদেষ্টার, মহিলা উপদেষ্টার স্বামী পাহারা দিচ্ছে। সাবের মান্নানের জামিন করিয়েছে 2 জন উপদেষ্টা, আমি বারবার বলেছি। এমনকি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে আপনার ডামি এমপিদের সাথে বিভিন্ন জায়গায় তাদের ছবি প্রকাশিত হয়েছে না? হয়েছে তো। এই কাজগুলো যখন ঘটতেছে তখন তো মানুষ প্রতিবাদ করতেছে। যদি এই কাজগুলো না হতো, আমি আপনার টকশোতে বলছি, তারা যদি আসলেই গণহত্যার বিচারে সোচ্চার হতো, আপনি 10 মাস, আপনি মোটামুটি 9 মাসের মাথায় এসে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করেছেন, এখনো ফাংশনাল না। আর আপনি 9 মাস কি করেছেন? একটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করেছেন পুতু করে। গণহত্যার বিচার যেই সরকার করবে, এটা তো আমার কাছে এখন বিশ্বাস হচ্ছে না। আপনি বলছেন যে হাসিনার একটি রায় দিয়ে দেবেন। তারা এই কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে অপরাধী থাকুক বা না থাকুক আমরা রায় দিয়ে দেবো। এখন আমার এনসিপির বন্ধুরা বা অন্য বন্ধুরা যারা নির্বাচন চায় না, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে কি বিচার মানে কি রায় দিয়ে দেওয়া? ঠিক আছে, তাহলে এই সরকারকে আমি বলবো, বিচার বিভাগকে বলবো যে আগামী 3 মাসের মধ্যে প্রত্যেকটা ঘটনার রায় দিয়ে দেন, তাদেরকে সন্তুষ্ট করেন, এরপরে অন্তত নির্বাচনটা হোক। কিন্তু নির্বাচনের বাইরে রেখে, শেষ করি 1 মিনিটে, দেখেন এই মুহূর্তে কিন্তু কোনো বিনিয়োগ নাই। আমাদের সাথে কিন্তু বিনিয়োগ নিয়ে মিথ্যাচার করা হয়েছে। রোহিঙ্গা ফেরত পাঠাবে, এটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে। মানবিক করিডোর কিন্তু সরকার কিন্তু চুক্তি করে ফেলিয়েছিল, মানে সাইনটা বাকি ছিল, সব আলোচনা শেষ। এবং সেই বিষয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যখন আমরা প্রতিবাদ করেছি তখন বলেছে না, তখন জাতিসংঘকেও জানিয়েছে যে আমাদের জনগণ চায় না, রিপোর্ট দেখিয়েছে আমাদের দেশের জনগণ চায় না, আমরা কিভাবে করব। কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল মানবিক করিডোর দেওয়া, দেশে আর একটি যুদ্ধ লাগুক সরকার চেয়েছিল। দেখেন সরকারি উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছিল? যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও বলেছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আসলে কি যুদ্ধ আছে? যুদ্ধ তো আমাদের শেষ হয়েছে। এই মুহূর্তে আমাদের সময় হলো দেশটা গড়ার। সর্বশেষ বলি, এই চট্টগ্রাম বন্দর নিয়ে প্রতিবাদ করতেছি না, তারপরে বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই সংশ্লিষ্ট বিষয়ে যারা কাজ করে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে দেশে সংকট শুরু হবে, এমনকি বহির্বিশ্বের সাথে অন্য কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ লাগতেও পারে যদি আমরা সত্যি আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দিই। তারা আমাদেরকে ভূগোল পাঠ করাচ্ছে, তারা বলছে আমরা ব্যবস্থাপনা দিচ্ছি। আরে ভাই, যে কোম্পানির হাতে দিচ্ছেন সেই কোম্পানির বিষয়ে জনগণের আপত্তি রয়েছে। আমরা তো বলছি যে ভারত নয়, পাকিস্তান নয়, মার্কিন নয়, চীন নয়, বাংলাদেশ কোনো দেশের দালালি করবে না। আমাদের দেশের কূটনৈতিক সম্পর্ক হবে প্রত্যেকটা দলের সাথে, প্রত্যেকটা দেশের সাথে। বাংলাদেশ কারো দালালি করবে না। রাশেদ খান, আমি হয়তো শেষ মুহূর্তে আপনার কাছে আরেকবার আসবো অল্প করে। আব্দুল্লাহ জাবের, রাশেদ খান যে কথাটা বলছিলেন বা আমানুল্লাহ আমানও যে কথা বলছিলেন, আমরা কি এই আন্দোলনের যে শক্তি নিজেদের স্বার্থের জন্য বা নিজেদের দলীয় স্বার্থের জন্য আমরা আলাদা হয়ে যাচ্ছি কিনা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার বা যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার নিয়েই মূলত ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু। আগামীকালকে ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সাবেক পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের একটা বিচারের কার্যক্রম কালকে শুরু হবে এবং যেটা ট্রাইব্যুনাল লাইভ দেখাবে। আমরা আসলে বাহির থেকে এই বিচারটা দেখতে পাবো। এই বিচার আসলে কত দূর, এবং আপনারা যেহেতু এই ইস্যুটাতেই আন্দোলন করছেন, এই জায়গায় আপনারা স্যাটিসফাই কিনা? আচ্ছা, প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে আন্দোলনের শক্তি আলাদা হয়ে যাচ্ছে কিনা। আমান ভাই তার বক্তব্যে বলেছে যে হচ্ছে আপনার বিএনপি বা হচ্ছে ছাত্রদলই তো হচ্ছে আওয়ামী লীগকে এখন পর্যন্ত বা ছাত্রলীগকে তারা বিভিন্ন জায়গায় প্রতিহত করেছে। তো এটা আসলে সবথেকে বড় সত্য কথা যে আসলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বাইরে এই বড় দায়িত্ব নেয়ার মতো সক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নাই। কারণ হচ্ছে এমন কোনো পরিবার নেই যে এই পরিবারের কোনো একজন সদস্য সে বিএনপির বা হচ্ছে তার অঙ্গ সংগঠন কোনো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত না। তো সেই ক্ষেত্রে আসলে বিএনপি যে কাজটা করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাকে বিএনপি বা ছাত্রদলের যদি দুইটা দোষ ধরতে হয়, আমাকে তার 10টা গুণের কথাও বলতে হবে, এটাই ইনসাফ। যেমন হচ্ছে এখন পর্যন্ত বিএনপি বিগত দিনে যেই তরুণদের নিয়ে যে সমাবেশগুলো করেছে সেটার খুব গুরুত্বপূর্ণ ইফেক্ট সমাজের আমাদের মতো তরুণদের মধ্যে পড়েছে। এবং আমাদের আপত্তির কথাও আমরা বলেছি যে হচ্ছে তারা অত্যন্ত চমৎকার
গেস্ট তাদের এখানে ইনভলভ করেছে এবং আমরা যাদেরকে পছন্দ করি তারা সেই দল মতের ঊর্ধ্বে গিয়ে তাদেরকে নিয়ে এসেছে। কিন্তু সেই সাথে আমরা আপত্তিও জানিয়েছি যে আব্দুল নূর তুষারদের মতো লোকদেরকেও তারা হচ্ছে এইখানে রেখেছে। তো এর পাশাপাশি আমরা যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে মূলত আপনি যদি সব দোষ বিএনপির ঘাড়ে বা হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের ঘাড়ে দিয়ে দেন তাহলে তো আসলে হবে না। যেমন আপনি দেখেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা তো একদম স্পষ্ট দেখেছি যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে একদম কোণঠাসা করে ফেলা হয়েছে। মানে 5ই আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধীর ব্যানারে যারা এসেছিল তারা মনে করেছে যে হচ্ছে এই রাষ্ট্রটা শুধুমাত্র তারই, এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে ছিল এবং তারা হচ্ছে বিএনপি থেকে শুরু করে প্রত্যেকে এমন কোনো ট্রল নাই যেটা তাদের পক্ষ থেকে করা হয় নাই। এটা অস্বীকার করবার কিচ্ছু নাই এবং এই দায় তাদেরকে নিতে হবে যে এতদিন পরে 10 মাস পরে এসেও আমাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। তো সেই জায়গা থেকে যেমন ধরেন আপনি এই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যেই 626 জনকে তারা সেফ এক্সিট দিয়েছে, এরপরে হচ্ছে আপনার আব্দুল হামিদকে তারা পালাতে সহায়তা করেছে, 3.5 মাস পর্যন্ত হচ্ছে ওবায়দুল কাদের এই দেশে ছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না। আপনি আমানুল্লাহ আমান ভাইরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা যদি কোনো জায়গায় লুকাইয়াও থাকতো, সেটা যদি আন্ডারগ্রাউন্ডেও হয়, সেটা তো এজেন্সির মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আনা হয়েছে এবং তাদেরকে রিমান্ডের পর্যন্ত এটা তো পরিষ্কার ধরেন গত 15-17 বছরে বিএনপি বা ছাত্রদল যে পরিমাণ আমরা তো আমানুল্লাহ আমানের বিষয়টাই জানি, তাকে 28শে অক্টোবরের যে বিএনপি সমাবেশ থেকে পুলিশ হত্যার জন্য তাকে প্রধান আসামি করা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে, তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জায়গা, আমরা যেমন আলোচনার আগে বলছিলাম যে ওই কষ্টের দিনগুলো এখন বলা অনেক সহজ হচ্ছে কিন্তু ছিল তো এটা কষ্টের। তো সেই জায়গায় আপনারা কি এখন নিজেদের মধ্যে আদারিং করছেন কিনা এটা আপনি যদিও পরিষ্কার করেছেন। আর একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং আগামীকালকে যে কোর্টে বিচার হচ্ছে, কোর্ট যেভাবে বিচারের প্রক্রিয়া করছে এই জায়গায় যেহেতু আপনাদের জন্মই হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ গণহত্যার বিচার এই ইস্যুতে, সেই ইস্যুতে আপনাদের বর্তমান অবস্থান কি? আচ্ছা, আমাদের বর্তমান অবস্থান যেটা সেটার ওইটা একটু শেষ করি। সেটা হচ্ছে ইসের ভাইয়ের যে বক্তব্য সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগের যেই বিচারের কথাটা আপনি বললেন, সেটা হচ্ছে আমরা মূলত আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল সে আসলে নির্বাচন ছাড়া সে চাইবে কি, তার কাজটা কি, সে তো নির্বাচন চাইবে, এটাই তো স্বাভাবিক। তো সেই জায়গা থেকে দাঁড়াইয়া আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলেছিলাম যে ন্যূনতম যেই সংস্কারটুকু না করলেই নয়, কারণ এই সরকার তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর দায় এবং দরদ নিয়েই ক্ষমতায় আসে না, সে তো এই জুলাই আন্দোলনে প্রায় 2000 শহীদ এবং হাজার হাজার আহতদের পঙ্গুত্ব ভাইদের আসলে দায়বদ্ধতার জায়গা থেকেই সে আসলে এইখানে ক্ষমতায় এসেছে, সুতরাং তাদের কথাও তো তাকে চিন্তা করতে হবে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে ন্যূনতম যেই সংস্কারটুকু না করলেই নয়, যেমন এই সরকার চাইলেই অনেক বড় সংস্কার করতে ফেলতে পারবে, এটা আমরা বিশ্বাস করি না। যদি তার সেই ধরনের সক্ষমতা থাকতো তাহলে সে 10 মাসে করে দেখাইতে পারতো, সে 10 মাসে কিছু করে দেখাইতে পারে নাই। এখন যেটা আশার বাণী সেটা হচ্ছে সে এই 10 মাস পরে হলেও সে যেই জিনিসটা করতে পারছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যেই কার্যক্রম সেটা সে নিষিদ্ধ করতে পেরেছে এবং শেখ হাসিনার যে বিচার সেটা বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে একদম সবাই দেখবে যে শেখ হাসিনার বিচার এইভাবে হচ্ছে, সেই ধরনের একটা ব্যবস্থা কিন্তু শেষ করছে। তো আমাকে দিন শেষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গেলে যেমন হচ্ছে আমরা সবসময় একটা কথাই বলি যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এবং আওয়ামী লীগ কখনো একসাথে চলতে পারে না, দুইটা আসলে আলাদা জিনিস। তো সেই জায়গা থেকে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে 2-1টা পদক্ষেপ সে নিচ্ছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে। সেই সাথে এটাও তাকে নিশ্চিত করতে, হ্যাঁ এই যে বললাম যে হচ্ছে শেখ হাসিনার যে বিচারের যে ব্যাপারটা সে একদম পুরো লাইভ টেলিকাস্ট করে বাংলাদেশের পুরো আওয়ামী লীগের এর মাধ্যমে লাভটা কি হবে? হ্যাঁ, লাভটা কি হবে? বিচারটা কি হবে? এর টেলিকাস্ট আপনি করলেন, খুব ভালো কথা। জি, লাভটা কি হবে? বিচারিক প্রক্রিয়াটা শুরুটা তো হলো, যেমন আপনি ধরেন যে বাংলাদেশে হয়তো পাবলিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এরকম জায়গা থেকে, যেমন আপনি জনগণকে এখন হাসিনা যে গণহত্যা জড়িত এটা তো প্রমাণ করার কিছু নাই, এটা পাবলিক না প্রমাণ করার কিছু নাই, কিন্তু সবকিছুরই না লাইভ টেলিকাস্ট হলে আপনি আপনার কাছে খুশি লাগবে, ভালো লাগবে। আমরা সবসময় এই জায়গাটাই বলে আসছি, সেটা হচ্ছে যেমন হচ্ছে আমরা কোনোদিনও বলি নাই যে যেমন হাসিনার 14 বার ফাঁসি হওয়ার মতো সে এই ধরনের কাজকর্ম সে করছে, কিন্তু এরপরে আমরা কোনোবার তারে বলি নাই যে হাসিনার ফাঁসি চাই। আমরা সবসময় একটা কথাই বলেছি যে হাসিনার বিচার চাই। হাসিনার যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে আমরা সেইটার চাই না, আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা যে আমার শত্রু, যে সব থেকে বড় জুলুমকারী,
তাকেও যাতে আইন আদালতের মাধ্যমে বিচারিক এই যে প্রক্রিয়ার মধ্য থেকে নিয়ে আসা হয়, ওই যে ফাঁসি চাইলাম ফাঁসি দিয়ে দিল, এই ব্যাপারগুলো যেন আর না ঘটে, সেই জায়গা থেকে আসলে আমি এই দুইটা ব্যাপারের কথা বলেছি। তো আমাদের মূল দাবি যেই জিনিসটা সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, যেমন এরা যে প্রত্যেকেই এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে উপদেষ্টা হয়েছেন, ব্যাপারটা একদমই এমন না। আমার মতে হচ্ছে সর্বোপরি 2 থেকে 4 জন যারা হচ্ছে এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, বাকি কেউই উপদেষ্টাই আসলে এই আন্দোলনের সাথে, যার কারণে তারা হয়তো এই আন্দোলনে যে আমাদের ভাইদের যে শাহাদাত বা হচ্ছে তাদের যেই রক্ত, এটাকে ওইভাবে উপলব্ধি করতে পারছে না যেটা আমরা পারছি। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে ন্যূনতম যতটুকু সংস্কার, বিচার বিভাগ সংস্কার, এরপরে হচ্ছে বিচারিক প্রক্রিয়া শুরু করা, বা হচ্ছে আপনার নির্বাচনের একটা ন্যূনতম সংস্কারের পরে আপনারা নির্বাচনের অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল জাবের। আমানুল্লাহ আমান, একটু ছোট্ট করে যেতে চাই আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে। সংস্কার এবং নির্বাচন, আপনার মূল দল বিএনপি, ছাত্রদল সবাই একই জায়গাতে আছে। ডিসেম্বরের নির্বাচন, আপনাদের নেতা তারেক রহমানও বলেছেন ডিসেম্বরের নির্বাচন। কিন্তু আপনাদের কি মনে হয় যে দলের মধ্যে আরেকটু সংস্কার প্রয়োজন রয়েছে, বা এখনই যদি নির্বাচনটা হয়ে যায় আপনাদেরও ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আবারও আন্দোলন হতে পারে? না, বিএনপি যে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা নাই সেটা তো বিএনপি তার কার্যকলাপে দেখাচ্ছে। যে আপনি এই 5ই আগস্ট পরবর্তী সময়, যেটা আমি একটু আগে বললাম, সেটা রিপিট করতে চাচ্ছি না, যে আমরা যে এত বেশি জুলুমের শিকার হওয়ার পরেও তো আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাইনি। বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে একদম সেই ডে 1 থেকে আজকে পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের সবচেয়ে বড় সহায়তায় তারা টিকে আছে, সেটা তো সেই দলের নাম বিএনপি। এবং যাদের বিএনপির আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এত পরিচ্ছন্ন একজন মানুষ, সালাউদ্দিন আহমেদের মতো মানুষকে নিয়ে যখন কথা বলে, যেসব অর্বাচীন বক্তব্য দেওয়া হয়, যারা কোনোদিনও 5ই আগস্টের আগে শেখ হাসিনারে কোনোদিন ফ্যাসিস্ট বলা তো দূরের কথা, তারা তো জাতির আম্মু ডাকতো শেখ হাসিনাকে, সেগুলো তো আমরা সহ্য করি। আমাদের ব্যবহারে, আমাদের চালচলনে তো সেটা স্পষ্টভাবেই পরিলক্ষিত হচ্ছে যে না, আমরা সংস্কারের পথে রয়েছি। সুতরাং আর যদি সংস্কারটা, এখন তো সময় হাতে নেবে, নাহলে সংস্কার কি হয়েছে এই প্রশ্ন যদি আপনি যে সমস্ত সুশীল বোদ্ধারা এই প্রফেসর ইউনূসের সরকারের পক্ষে বলে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন সংস্কার কি, সংস্কার কত প্রকার এবং কী হয়েছে, একজনও বলতে পারবে না। তারা সংস্কার বলতে এতটুকুই ন্যারেটিভ জানে যে যারা নির্বাচন চায় তারা আপাতত ভারতের দালাল, আর এরা হলো দেশপ্রেমিক, ঠিক আছে? সুতরাং এই সমস্ত ভাওতাবাজ, টাউট, বাটপার, জেনুইন বাটপার, যারা আপনি এই 5ই আগস্টের আগের এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের উপর পাড়া দিয়ে ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে, এই রক্তের উপর পাড়া দিয়ে যারা বিভিন্ন পজিশনে গিয়েছে, তারাই প্রথম এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করছে। এবং এই জন্য এদেরকে বিচারের মুখোমুখি হতে হবে ইনশাল্লাহ বাংলাদেশে। আপনি যাদের রক্তের উপর দেয়া এই জায়গায় এসেছে, সেই তাদের বিচার, তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের পুনর্বাসন হচ্ছে না, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, সেদিকে কোনো মনোযোগ নাই। এরা শুধু বড় বড় বক্তব্য দিয়ে শুধুমাত্র বেয়াদবির রাজনীতি এস্টাবলিশ করতেছে। সুতরাং এদের বিচারও বাংলাদেশে হবে। আমানুল্লাহ আমান, আমি ছোট্ট করে একটু আপনার ব্যক্তিগত প্রশ্ন করছি। সেটা হচ্ছে, আপনি যখন গ্রেপ্তার হয়েছেন, ডিবি কার্যালয়ে ছিলেন, আপনার উপরে অনেক নির্যাতন হয়েছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই, ওই সময়ের আপনার মানে কষ্টের জায়গাটা যদি একটু দর্শকদের জন্য বলেন, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমরা আসলে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছি। দেখুন, এটা আমি 19 দিন রিমান্ডে ছিলাম একটা না, পল্টন পুলিশ হত্যা মামলা 28 অক্টোবর 2023-এ। এই রাশেদ খান, আমরা একই স্পটে ছিলাম, ওই ঘটনার ফুটেজ দেখে আমাকে গ্রেপ্তার করেছিল। এইটা আপনি 19 দিনের নির্মমতা তো আপনি আসলে 1 মিনিটে বলতে পারবেন না। কিন্তু এত কষ্টের বিনিময়েও সবার সম্মিলিত অংশগ্রহণেই সব নিপীড়িত মানুষের সংগ্রামেরই তো হাসিনার বিদায় হয়েছে। সুতরাং আমি সেই কষ্টের স্মৃতিচারণ করতে চাই না। ওইটা আর একদিন অন্য কোনো অনুষ্ঠানে আপনি ডাকবেন, সেখানে স্মৃতিচারণ করব। কিন্তু আমার একটা আহ্বান থাকবে, যারা এই টকশোটা দেখবেন, যে বিশেষ করে এনসিপির ভাইরা যারা আছেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন পর্যন্ত বলার অধিকার রাখেন, আপনি কতটুকু বললে আপনি সামাজিক বিশৃঙ্খলা হবে না, সেইটুকু আপনাকে বুঝতে হবে, কতটুকু বলার আপনি অধিকার রাখেন। এবং দয়া করে এই আওয়ামী লীগ যে স্টাইলে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, আপনি জুলাইয়ের চেতনা বিক্রি করে বাণিজ্য করবেন না বাংলাদেশে। এটা আস্তে আস্তে একটা সময় চলে আসবে যখন কিন্তু আপনাদের বিরুদ্ধে যদি মানুষ দাঁড়ায়, আপনাদের জন্য কথা বলার কিন্তু কেউ নেই। হাসিনার ইন্ডিয়া ছিল, আরও অনেক স্টেক হোল্ডার তাদের আছে, কিন্তু তোমরা যদি মনে করো বিপদে পড়ো, তোমাদের জন্য কান্দার কিন্তু বাংলাদেশের লোক থাকবে না। সুতরাং বি কেয়ারফুল ভাই, তোমরা ক্ষতিগ্রস্ত হয় আমরা চাই না,
কিন্তু অনুরোধ থাকলো সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রদল, আপনাকে ধন্যবাদ। রাশেদ খান, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনি যদি একটু কিছু যুক্ত করেন যে আগামীতে এই আমানুল্লাহ আমানরা বা আপনারা যে ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, আপনি নিজে যদি কখনো এমপি হন বা সংসদে যাওয়ার সুযোগ হয়, এই বিষয়গুলো নিয়ে কি ধরনের চিন্তা থাকবে আপনার? দেখেন, আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছিলাম। ওই সময় আমি টানা 15 দিন পুলিশের রিমান্ডে ছিলাম এবং টোটাল 19 দিন, 18 থেকে 19 দিন আমি পুলিশের হেফাজতে, রিমান্ড সহ। তো রিমান্ডে নিয়ে অত্যাচার করে, এটা বাংলাদেশের বাস্তবতা। এটা আওয়ামী লীগের সময়ে যারা রিমান্ডে গিয়েছে প্রত্যেককে অত্যাচার করেছে। না, কিন্তু এই বাস্তবতা কি চলমান থাকবে কিনা? আমি আসতেছি। আমান ভাইয়ের সাথে একদিন তিনি জেল থেকে বের হওয়ার পরে দেখা হয়েছিল। তিনি আমাকে একদিন পায়ের নখ দেখালেন, যে তার নখগুলো তুলে ফেলা হয়েছে। ওই সময় আমি নিজে তার পায়ের নখে হাত দিয়ে দেখেছি। আসলে তার নখগুলো ওই সময় মানে কি বলবো, আসলে বিষয়টা আমি নিজে দেখেছি যে তার উপর যে ধরনের অত্যাচার। তিনি জেল থেকে বের হওয়ার পরে একটা জায়গায় তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তার নিজের পায়ের নখগুলো আমি হাত দিয়ে দেখেছি যে নখগুলো এখনও কাঁচা, তুলে ফেলা অবস্থা। ঠিক একইভাবে আমাকে যখন অ্যারেস্ট করে 18 সালে, আমার এডিসি ইশতিয়াক, আমি কিন্তু আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে মামলা করেছি। আমার হাতটা বেঁধে আমাকে দেখার সাথে সাথে গালিগালাজ করে, মা বাপ তুলে হাতটা দেখার হাতটা বেঁধে, এবং আমার এমনভাবে অত্যাচার করে, আমি ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে আসলে মনে হয় যে আমি আর পৃথিবীতে নাই। হাসিনার পুলিশ এতটাই খারাপ ছিল, এতটাই ওদের বলা যায় না, ওরা কোনো পুলিশ না, ওরা ছিল হায়েনা, ওরা ছিল শকুন। তো আমি একজন, আমার উপর যে অত্যাচার করেছিল এডিসি ইশতিয়াক আহমেদ ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার নামে মামলাও করেছে। আশা করি তার শাস্তি হবে। তবে এর মূল মাস্টারমাইন্ডকে হাসিনা। আমরা ইনশাল্লাহ, যদি আল্লাহ মহান রাব্বুল আলামিন যদি আমাদের সুযোগটা দেয়, এই বাংলাদেশে আর রিমান্ডে কেউ অত্যাচারের শিকার হবে, কারোর উপর নির্যাতন করা হবে, সেটি হবে না। আমান ভাই যেটি বললেন, হয়তো রাগ ক্ষোভের জায়গা থেকে বললেন এনসিপির ভাইদের উদ্দেশ্যে। আমি বলবো, দেখেন, আমরা সবাই কিন্তু ভাই বন্ধু, একসাথে কিন্তু আমরা লড়াইটা করেছি। তাদের বিপদে, অবশ্যই তারা বিপদে পড়লে আমরাই পাশে দাঁড়াবো। আমান ভাই যাই বলুক না কেন, সেই কিন্তু পাশে দাঁড়াবে। তা আমার প্রশ্ন আছে যে আজকে এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের সাথে আমাদের এই দ্বন্দ্বটা কে লাগাইলো? সরকার লাগিয়েছে। সরকারের কতিপয় উপদেষ্টা নিজেদের ক্ষমতার খায়েশ উদ্ধার করার জন্য জামাতের কাছে যে বলে যে ভাই ইলেকশনটা একটু পরে চান, আপনি কেন বিএনপির লাইনে কথা বলবেন? এই যে ষড়যন্ত্রকারীরা রয়েছে উপদেষ্টা পরিষদের মধ্যে, এরাই মূলত ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লাগিয়েছে। এরাই আমাদের অনৈক্য নৈরাজ্য সৃষ্টি করেছে। এই জন্য আমরা বারবার বলছি যে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সংস্কার দরকার। 18 সাল থেকে দেখেন, একটি পাটচক্র আছে বাংলাদেশে যারা 1-11 ঘটিয়েছে, অর্থাৎ বাংলাদেশে বিরাজনীতিকরণের সূচনা করেছে। সেই তাদের খপ্পরে পড়েছে এই উপদেষ্টা পরিষদ। এরা আরেকটি বিরাজনীতিকরণ করতে চায়। এরা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নতুন নতুন দোকান খুলতে চায়। হ্যাঁ, এরা মনে করে যে বিএনপি খারাপ, জামাত খারাপ, গণ অধিকার পরিষদ খারাপ, পুরাতন দল মানেই খারাপ। সুতরাং এই খারাপদের বাদ দিয়ে তারা নতুন ভালোদের আনতে চায়। আরে ভাই, বাংলাদেশে ভালোটাকে আমাকে দেখান তো। সবার ভিতরে কম বেশি ভালো খারাপ আছে। সুতরাং সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে। আমি 30 সেকেন্ডে শেষ করি। এই যে আমরা যারা ছিলাম, সবাই তো হাসিনার পতন ঘটিয়েছি। ওই সময় কি কোনো ভাই বলেছে যে এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না, তোমরা যারা ভবিষ্যতে স্বৈরাচার হবে আমাদের সাথে আসতে পারবা না? এই কথা বললে কি তাদের আহ্বানে 10 জন যাইতো? যখন আমরা দেখেছি যে 6 জনকে আপনার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, একজন সমন্বয়ককেও তো পায় না এই রাস্তায় সে নেতৃত্ব দেবে। ওই সময় তো ছাত্র অধিকার পরিষদের নেতা বিনিয়ামিন মোল্লানা নেতৃত্ব দিয়েছে, ছাত্র দলের লোকজন যারা নেতারা ছিল তারা নেতৃত্ব দিয়েছে। প্রত্যেকটা জায়গায় স্লোগান উঠেছে, তুমি কি আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। আজকে সমন্বয়ক পদের বাহাদুরি করো, আজকে নেতৃত্বের বাহাদুরি করো। প্রত্যেকটা দল সংগঠন সবার ভূমিকা রয়েছে, তাদের দায়িত্ব ছিল আমাদের ভিতরে একতা ধরে রাখা। কিন্তু আজকে আমাদেরকে বিভাজিত করেছে এই উপদেষ্টা পরিষদ তাদের ক্ষমতার খায়েশ পূরণ করার জন্য, এবং তারা আগামীতে ক্ষমতায় যাবে, নতুন দল গঠন করবে, এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমাদের ভিতরে ভেঙে চুরে সম্পর্ক ভেঙে চুরে খান খান করে দিয়েছে। এর দায় তাদেরকে নিতে হবে এবং বিচার কিন্তু হবে। জনগণ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না। এই অনৈক্য ভেঙে, একদম অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য। একদম আলজাবের যদি এক লাইনে কিছু বলেন আর কি, একদম শেষ পর্যায়ে আমরা অল্প করে। আমান ভাই রিমান্ডের কথা বলতে গিয়ে তার চোখটা দেখলাম ভিজে গেল। তো আসলে এই 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে এমন কোনো ব্যক্তি নাই যার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নাই কিন্তু তার ত্যাগ নাই। তো তারা হয়তো বড় জায়গার মানুষ, যার কারণে তাদের ত্যাগের পরিমাণটাও একটু বেশি। তো আমি সর্বশেষ যেই কথাটা বলে আসলে শেষ করতে চাই যে আসলে আমরা বর্তমানে
ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে এমন একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছি, আসলে আমরা কেউ জানছি না যে কে কার শত্রু বা কে কীভাবে এই কাজগুলো করছে, কিন্তু আমরা প্রত্যেকের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছি। যেমন আমরা বিষোদ্গার করতে গিয়ে দীর্ঘদিন ধরে গুম থাকা এবং ভারতে বন্দী থাকা সালাউদ্দিন আহমেদকেও ছাড়ছি না, আবার গোলাম আজমের ছেলে আজমি যে দীর্ঘদিন গুম ছিল তাকেও আমরা ছাড়ছি না। তো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আমাদেরকে বের হয়ে আসতে হবে জাতির কল্যাণের স্বার্থে, এবং বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সেটা হচ্ছে যেই দায়িত্ব আপনার না, যেটা দীর্ঘদিন ধরে আর কি এই সংস্কারটা করতে হবে, সেই দায়িত্ব দয়া করে নিয়েন না। পলিথিন থেকে শুরু করে এইগুলো এখন এই স্বল্প সময়ের কাজ না, এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ইনকিলাব মঞ্চ। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রদল। আবার হয়তো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় একই স্টুডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। দর্শক, আজকে এখানেই শেষ করতে চাই। দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আমাদের যদিও বিষয় ছিল শিক্ষাঙ্গন ও রাজনীতির অস্থিরতা, কিন্তু আমাদের আলোচনার ব্যাপ্তি অনেক ছড়িয়েছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। নীতি নির্ধারণী পর্যায়ে এই বিষয়গুলো নিশ্চয়ই নজর দেওয়া হবে এবং আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে বেড়ে উঠবে আগামীর শিশুরা, দেখবে একটি সুন্দর আগামী। সেই সম্ভাবনার কথা বলেই শেষ করছি আজকের দেশভাবনা। যারা ছিলেন আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ।